না না স্যার। স্যার। ওকে, স্যার এখন স্যার স্টার্ট হয়েছে হয়ে স্যার। গেছে। আচ্ছা গ্রেট। সো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা আসলে ইন্ডাস্ট্রি লেভেলে খুব কাজে লাগে। কিরকম? মডেলস। এখন মডেলস বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? দেখো, আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করি, সফটওয়্যারের কিন্তু মানে প্যাটার্ন থাকতো, মানে একটা 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 ওয়েতে ডেভেলপ করতে হবে, তাই না? একটা প্যাটার্নে ডেভেলপ করতে হবে। যেমন এক এক কোম্পানি এক এক রকম পলিসি ফলো করে। তো ওই জন্য কিছু মডেল ফিক্স করা আছে যে আমার প্রজেক্টটা যদি এই রকমের হয় বা এই ধাঁচের হয়, তাহলে পরে আমি এই মডেলটাকে ফিক্স করব। যদি আমার প্রজেক্টটা ছোট হয় তাহলে কিরকম মডেল হবে, যদি প্রজেক্টটা বড় হয় তাহলে কিরকম হবে, মাঝারি হলে কিরকম হবে। অনেক কিছু নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গবেষণা করে, যেটা কিনা আজকে আমরা দেখব। এখন ওয়াটারফল মডেলটা তাহলে কিসের জন্য আমরা আনলাম এখানে? আমরা ওয়াটারফল মডেলটা নিয়ে কথা বলছি কেন? আচ্ছা, তো ধরো তুমি একটা সফটওয়্যার কোম্পানির মালিক, ঠিক আছে? একটা সফটওয়্যার কোম্পানি, তুমি হচ্ছে টিম লিড, যেটা সবচেয়ে হায়েস্ট পর্যায়ে থাকলো বা বা মোটামুটি একটা ভালো পর্যায়ে। তো এখন তোমার কাছে একটা কাজ আসলো, একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো একটা কাজ আসলো, এখন এখন এই যে তোমার কাছে একটা কাজ আসলো, সফটওয়্যার ডেভেলপ করতে হবে, তোমার প্রথম প্রথম কাজগুলো কি কি বলো তো? তুমি কি করো? তুমি তোমার ডেভেলপারদেরকে ডাকো, তুমি তোমার সিনিয়র ম্যানেজারদেরকে ডাকো, টেস্টারদেরকে ডাকো, যারা মানে এইটার সাথে রিলেটেড, তাদেরকে সবাইকে ডেকে একটা কি করো, একটা মিটিং করো যে আমরা এখানে কি করতে পারি, ঠিক আছে? রাইট? আমরা কি গত ভিডিওতে সেগুলো দেখে এসেছি না? যে টিম লিডার একটা প্রজেক্ট যখন পায়, সে সবার সাথে কনসাল্ট করে। একা একা টিম লিডার তো কিছু করতে পারে না। সে এখানে এখানে একজন আছে সিনিয়র ডেভেলপার, এখানে হয়তো কোনো একজন আছে, এখানে যে এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, সে হয়তো টেস্টার। তো এই সবার সাথে বসে একটা প্ল্যান করে যে আমরা কিভাবে সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে পারবো। কিন্তু এইটার আগেও তাকে একটা জিনিস নিয়ে চিন্তা করতে হয়। সে সবসময় যেটা নিয়ে চিন্তা থাকে যে আমি কোন মডেলটা এখানে ব্যবহার করব আমার প্রজেক্টের জন্য। অ্যাজ এ টিম লিড, হোয়াট কাইন্ড অফ মডেল আই শুড সাজেস্ট। এটা কি একটা গুরু দায়িত্ব নাকি গুরু দায়িত্ব না? কেন? কেন গুরু দায়িত্ব? এত এত কেন গুরু দায়িত্ব? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না? মডেল সিলেকশন এত কেন গুরু দায়িত্ব, এটা কেউ বলতে পারবে না? নাকি আমার কথা? স্যার তাহলে বেটার হয় না কাজের ফ্লোটা ধরে রাখার জন্য? না হলে কাজের, হ্যাঁ, কাজের ফ্লো তো আছেই, এবং আমার যদি স্টেপস ঠিক না হয়, ধরো আমার প্রজেক্টের স্ট্রাকচার একরকম, আমি অ্যাপ্লাই করছি অন্য মডেল, তাহলে প্রবলেম না? রাইট? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে মডেল গুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হয় যে ফ্লোটা কেমন এবং কোন জায়গায় কি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা এই যে ওয়াটারফল মডেল, নিউ প্রজেক্ট আসছে, আমি যেটা কথা বললাম, তুমি টিম লিড, তোমার কাছে নিউ প্রজেক্ট আসছে। এখন তুমি এই যে এখানে চিন্তা করছো আমি কি মডেল এ ব্যবহার করব, মডেল বি ব্যবহার করব, নাকি মডেল সি ব্যবহার করব। ডিসিশন ইজ আপ টু ইউ। বাট এই যে ব্যবহার করব এই মডেল ওই মডেল এই মডেল, নিশ্চয়ই কোনো কিছু আছে যার উপর ভিত্তি করে আমাকে ব্যবহার করতে হবে। তো আমরা দেখি কি আছে অ্যাকচুয়ালি, কোন মডেলটা আমরা এখন চুজ করতে যাচ্ছি। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমার যেই প্রজেক্টটা আমার কাছে এসছে, দেখো এখানে দুটো ব্যাপার আমি মেনশন করব খুব ভালো করে। আমার কাছে যেই প্রজেক্টটা এসছে, সেই প্রজেক্টটার যে কাস্টমার বেস, তার মানে ওই ওই অ্যাপ বলো বা ওই সফটওয়্যার বলো বা ওই প্রজেক্ট বলো, এটা যারা ইউজ করবে তাদের তাদের যেই বেসটা, কাস্টমারের যেই তাদের যে সংখ্যাটা, সেটা যদি স্মল হয়, তার মানে খুব ভ্যারি করবে না, তার মানে তারা এক একজন এক একটা জিনিস চাইবে না, ঠিক আছে? খুব অল্প সংখ্যক কাস্টমার থাকবে এবং তাদের মতামত তেমন একটা ভ্যারি করবে না, এই জন্য তাদেরকে বলা হয় স্মল বেস। কি বলা হয়? স্মল বেস, কাস্টমার বেস ইজ স্মল, ছোট। ঠিক আছে? যদি এমন হয়, এবং যদি এমন এটার সাথে একই সাথে এমন হয় যে কাস্টমাররা তাদের ক্রাইটেরিয়া নিয়ে 100% কনফিডেন্ট, মানে তারা জানে যে তারা কি চায়। আমি কি কি বললাম বলো তো? কি কি বললাম? কাস্টমার নোজ দ্য রিকোয়ারমেন্টস। একটু 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 রেসপন্স করলে ভালো। তো আমরা আমরা কি কি জানি? প্রথমেই আমরা কি বলতেছি, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু পুরো কাজটা হয়। একটা কাজ, একটা একটা কি, কাস্টমার বেস ইজ স্মল, তাই না? নাকি তোমার কেউ দেখি কথা কথা বলে না? জি স্যার। জি স্যার। তো আমরা একটু এখানে জি স্যার।
তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো কাস্টমার বেস ইজ স্মল, যদি এই কাহিনী হয়। সেকেন্ড কাহিনী কি, কাস্টমার বেস ইজ স্মল, তার সাথে সাথে আরেকটা জিনিস, সেটা কি, কাস্টমার নোজ দ্য রিকোয়ারমেন্টস। সো একদম উপরের এই জিনিসটাই আমি এখানে নিয়ে আসলাম। সো কাস্টমার নোজ দ্য রিকোয়ারমেন্টস, এই দুটো জিনিসই, আর কিছু না, নোজ দ্য রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট কি, ওই যে আমি আমার সফটওয়্যারে কি চাই না চাই, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। সো কাস্টমার নোজ দ্য রিকোয়ারমেন্টস, এই দুটা জিনিস বা রিকোয়ারমেন্ট হোক, এই দুটা জিনিস যদি আমি কনফার্ম করতে পারি, তাহলে আমি চলে যাব ওয়াটারফল মডেলে। আমি চোখ বন্ধ করে কি ইউজ করব, উই উইল ইউজ ওয়াটারফল মডেল। সো কাস্টমার বেজ স্মল থাকবে এবং কাস্টমাররা তাদের রিকোয়ারমেন্ট নিয়ে কনফিডেন্ট থাকবে। বোঝা যায় কি যায় না? এই ক্ষেত্রে আমরা ওয়াটারফলকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওয়াটারফল ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। স্যার কাস্টমার বেস স্মল বলতে জিনিসটা আরেকবার বুঝালে ভালো হতো। শিওর শিওর। কাস্টমার বেস স্মল বলতে কি, মানে আমার এই সফটওয়্যারটা যারা ইউজ করবে বা এই অ্যাপটা যারা ইউজ করবে, এমন না যে 10,000 কাস্টমার, যত বেশি মানুষ তত মতামত, রাইট? 10,000 কাস্টমার যখন একটা সফটওয়্যারকে ইউজ করবে, তখন তাদের কাছ থেকে আমরা কি পাবো, ভ্যারিয়েশন পাবো, তাদের মতামতের ভ্যারিয়েশন। এই সফটওয়্যারটা এরকম হয় নাই, এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, তমুক হলে ভালো হতো, এরকম হলে, রাইট? জি রাইট। স্যার। কিন্তু কাস্টমার বেস যদি 100 জনের জন্য বানানো হয়, আমরা 100 জন থেকে খুব সহজেই তাদের মতামত গুলা নিয়ে নিতে পারি, বা আমরা আমরা একটা সার্ভে করেই বলে নিতে পারি যে ওরা কি চায় অ্যাকচুয়ালি, রাইট? একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা তাদের থেকে একটা ছোট্ট সার্ভে করে নিয়ে নিলাম, আপনারা কি এগুলো এগুলো চান, তাহলে বানিয়ে দিচ্ছি, এরকম। সো কাস্টমার বেস যদি স্মল হয়, আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যায়, নাকি? জি স্যার। বোঝা যাচ্ছে নাকি কমপ্লেক্স মনে হয় বা পেঁচানো মনে হয়? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই যে আমরা ফিক্স করলাম আমাদের কাস্টমারটা ছোট, আমরা তাদের থেকে রিকোয়ারমেন্ট গুলো আগে কালেক্ট করেছি কোনো একটা সার্ভের মাধ্যমে বা কোনোভাবে, এবং তারা জানে যে তারা কি চায়, কোন রিকোয়ারমেন্ট কি চায়, আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি। তো আমি জানি, সার্ভের মাধ্যমে পেয়েছি, আমি জানি, ভালো কথা। অন্যভাবেও পেতে পারি, বাট একটা এক্সাম্পল দিলাম। তো আমি ওয়াটারফল মডেলের দিকে যাচ্ছি, ওটাকে চুজ করলাম আমি, এখন ফাইন, ভালো কথা। এখন আমি যে কাজটা করব, এখন আমার নেক্সট কাজ কি দেখো। এই তো গেল ওয়াটারফলের কথা, আমরা এখানে বললাম কাস্টমার বেস, হু নো উই নো হোয়াট উই ওয়ান্ট, ওরাই বলছে যে আমি জানি, আমরা জানি আমরা কি চাই। কনফিডেন্ট, ভেরি কনফিডেন্স, মানে মানে উইথ ভেরি কনফিডেন্স, রাইট? মানে সেইং দিস থিংস উইথ ভেরি কনফিডেন্স। তারপর কি, স্মল কাস্টমার বেস, এই দেখো ছোট্ট একটা কাস্টমার, এখানে কিন্তু আমরা মাথায় গুনতে পারি, খুব বেশি বড় একটা বেস না। আচ্ছা, এইবার আমরা পরেটাই যাই। তো এখন আমরা যেহেতু ওয়াটারফল ওয়াটারফল বলছি, ওয়াটারফল মডেলের নাম ওয়াটারফল হলো কেন? এটা তো অন্য কিছু হতে পারতো, এমন নাম কেন দিল? তো আমরা যদি এটার একটু স্ট্রাকচারটা দেখি, ওয়াটারফল হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল মেথোডোলজি ফর সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল মানে কি, এর মানে হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ কাজ হবে। একটা কাজ হবে, এরপর সিকোয়েন্সে আরেকটা কাজ হবে, এরপরে আরেকটা কাজ হবে, প্যারালাল কাজ হবে না, পাশাপাশি কাজ হবে না, একটা শেষ হবে আরেকটা হবে, একটা শেষ হবে আরেকটা হবে। বলে না সিকোয়েন্সে কাজ করেন, এই সিকোয়েন্স শেষ হবে তারপরে ওইটা আসবে, এই সিকোয়েন্স শেষ হবে তারপরে ওইটা আসবে, মানে একটা লম্বা চেইনের মতো। বোঝা যায় কি যায় না? ওকে। এখন আমরা দেখবো ওয়াটারফলটা দেখতে কিরকম। এই দেখতে কিন্তু একটা ওয়াটারফলের মতোই, তার মানে একটা ঝর্ণা থেকে পানি নিচের দিকে পড়ে যাচ্ছে, ঠিক আছে? ঝর্ণা থেকে এই যে উপর থেকে শুরু করে নিচের দিকে পানি পড়ছে, এইরকম, এইটাকেই বলা হয় ওয়াটার মডেল। এখন আমরা যখন ওয়াটারফল মডেল নিয়ে কথা বলছি, এখানে ইন টোটাল 6টা স্টেপ থাকে। কয়টা স্টেপ? 6টা। আমরা যদি এখানে এটাকে একটু একবারে দেখে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো এই 6টা স্টেপ আমরা এখানে বুঝতে পারছি কি কি। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স। আচ্ছা, এই যে স্ট্রাকচার, এটার সাথে কিছু একটা মিল পাওয়া যায়। আমরা গত ক্লাসে কি এই ধরনেরই কিছু একটা দেখেছি? এসডিএলসি স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই রকমই কিছু একটা, ঠিক আছে? ওই এসডিএলসি তে কিন্তু আমরা এই জিনিসগুলো একটু ভাষা ভাষা মনে পড়ছে হয়তো, যে দেখে আসছি। আচ্ছা, এখন এখানে নিয়মটা হচ্ছে, আমরা যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই কাজটা করব, ওয়াটারফলের নিয়মটা, এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে যখন কাজ করব, তখন আমরা প্রথমে যেটা করতে হবে, এটাকে শেষ করে ফেলতে হবে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন আমরা 100% শেষ করব, তখনই আমরা ডিজাইনে মুভ করতে পারবো। এই জন্য এটাকে সিকোয়েন্স বলা হচ্ছে, যে আপনি একটা শেষ করে আরেকটা আগান, একই সাথে মাল্টিপল কাজ করবেন না।
ডিজাইনটা নিয়ে যখন আমি কাজ করব, আমি শুধু ডিজাইনটার উপর কনসেন্ট্রেট করব। আমি এটাকে ভালো করে 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 প্রথমে দেখবো যে কি হবে, এটাকে শেষ হয়েছে কি হয় না, এটা কি কমপ্লিট হয়েছে। যখন এটা কমপ্লিট হবে তখন আমি কোডিং এ যাব। এই এই স্ট্র্যাটেজিটা এই। এখন আমি আস্তে আস্তে আসতেছি যে প্রত্যেকটা স্টেপে কি কি জিনিসপত্র আমরা এখানে বলবো। আচ্ছা, রিকোয়ারমেন্ট, এখন আমরা যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস মানে কি, যে একটা আমাদের বুঝতে হবে যে একটা কাস্টমার আমাদের কাছে কি চায়, তার প্রজেক্টের জন্য কি চায়, তাই না? হোয়াট দ্য কাস্টমার ওয়ান্টস টু ডু, সে কি করতে চায়, এটাই তো আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নাকি? জি স্যার। হ্যাঁ। এখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে ওয়াটারফল মডেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, এগেইন আমি কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপ করছি। ধরো আমাকে কেউ এরকম 10 লাখ টাকা দিয়েছে, হ্যাঁ, দিবে কিনা জানি না, যাই হোক। আচ্ছা, ধরো কেউ আমাকে দিয়েছে 10 লাখ টাকা। তো এখন এই 10 লাখ টাকার এগেনস্টে আমি সফটওয়্যার তৈরি করছি এবং মেথোডোলজি চুজ করেছি ওয়াটারফল। এখন আমি কি করছি, সেই ঘটনা সেই কাহিনীটা আমি তোমাদেরকে বলছি। তো আমাকে প্রথমে জানতে হবে যে ইউজার তার সফটওয়্যারের জন্য আমার কাছে কি চায়। তো এই জন্য আমাকে কি করতে হবে বলতো? ইউজার আমার কাছে কি চায় জানতে হলে আমাকে কি করতে হবে? তার সাথে কথাবার্তা বলতে হবে, মিটিং করতে হবে নাকি? তো আমি কি করব, ক্লায়েন্টের সাথে একটা মিটিং ফিক্স করব। কেন ফিক্স করব? কারণ আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি যে তার রিকোয়ারমেন্ট গুলা কি কি। ওকে। সো ক্লায়েন্ট মিটিং যখন হবে, ধরো আমার ক্লায়েন্ট মিটিং শেষ। এখন ক্লায়েন্ট মিটিং শেষ হওয়া মানে কি আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডান? কি মনে হয়? কি মনে হয়? এই যে ক্লায়েন্ট মিটিং, ইট স্টার্টস উইথ দ্য কনসেপ্ট অ্যাবাউট হোয়াট দ্য কাস্টমার ওয়ান্টস টু ডু, কাস্টমার কি চায়। এই যে দেখো, আমি গিয়ে ক্লায়েন্ট মিটিং করলাম, এখানে কাস্টমার কোনটা? সুটেড বুটেড পরা সাধারণত কাস্টমার থাকে নাকি, তাই না? হ্যাঁ স্যার, কারণ পিসির সামনে বসে বসে উনি নোট নিচ্ছে। উনি নোট নিচ্ছে, এক্স্যাক্টলি। আর তাছাড়াও এবার এমনি আমাদের আমাদের বেশভূষা থেকেও বোঝা যায় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এই হচ্ছে কাস্টমার। সো কাস্টমারের সাথে আমি মিটিং করছি। এখন দেখো রিকোয়ারমেন্ট, আমি একটা এই যে নোট, তুমি যে বললা নোট করছে, এটা আমি কম্পিউটারে লিখছি, উনি কি 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 বলছে আমি সুন্দর মতো লিখছি, ভালো কথা, রিকোয়ারমেন্ট কালেক্ট করলাম। এখন এই যে এইটুকু কি ডান? আমি কি এখন আমার কোম্পানিতে ফেরত দিয়ে শুরু করে দিব, হ্যাঁ কাস্টমার এই এই জিনিসগুলো চায়, আপনারা শুরু করেন কাজ করা, যত তাড়াতাড়ি করবেন তত ভালো, এরকম ব্যাপারটা? না স্যার। কেন? প্রবলেমটা কোন জায়গায়? কাস্টমারের সাথে কথা বললাম না, অসুবিধা করি? স্যার, কাস্টমারদের মানে রিকোয়ারমেন্ট তো অনেক কিছু থাকে যেগুলো ফুলফিল করা ইজ ইম্পসিবল, মানে অনেক ইম্পসিবল জিনিসপত্র ওনারা বলেন। তো ওগুলা এক্স্যাক্টলি। আসলে এবং আমাদের গ্রুপ মেটের সাথে ডিসকাস করতে হবে, ইজ ইট পসিবল অর নট, আর যে এক্স্যাক্টলি, কস্টটা বলছেন ওটার মধ্যে করা সম্ভব কিনা। এক্স্যাক্টলি। কাস্টমার হয়তো এমন হতে পারে যে সে নিজেও জানে না যে মানে কি চায়, যেটা আমরা দেখে এসেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথম স্লাইড গুলোতে, যে কাস্টমার ও মানে, এবং এবং যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে পরে হয়তো বা উনি ইমাজিন করে করে বলছেন। এটা সবগুলো রিকোয়ারমেন্ট যে ফিজিবল, এটাকে বলা হয় পসিবল বলা হয় বা ফিজিবলও বলা যায়। সবগুলো রিকোয়ারমেন্ট যে ফিজিবল হবে তা কিন্তু না। তো আমাকে এখন যেটা করতে হবে, আমাকে আমার এক্সপার্ট টিমের সাথে কথা বলতে হবে। দেখো, আমি আবার এই লিস্টটা নিয়ে আমার টিমের কাছে চলে গেলাম, সবার সাথে জিজ্ঞেস করলাম আপনাদের কি মনে হয় এটা কি ফিজিবল, ওইটা কি ফিজিবল, আপনার কি মনে হয়, ক্যান উই ডু ইট, ক্যান উই স্যাটিসফাই দ্য কাস্টমার উইথ ইট। এইভাবে করে আমি অনেকক্ষণ ধরে একটা মিটিং চালাই। চালানোর পরে একটা শর্ট লিস্টেড একটা কিছু আমার কাছে আসে যে এটা এটা ফিজিবল, এটা এটা ফিজিবল না। তখন আমি একটা ফিল্টারের অবস্থায়, একটা ফিল্টারিং অবস্থায় একটা লিস্ট পাই যে এই এই জিনিসগুলো আমার সফটওয়্যারে থাকবে, দ্যাট ইজ 100% কনফার্ম। বোঝা যায় কি যায় না? জি স্যার, বুঝতে জি স্যার। পেরেছি। ওকে, ওকে। তো এটাকে এটাকে বলা হয় অ্যানালাইজ করা আর কি, ঠিক আছে? এটাকে অ্যানালাইজিং বলে, যে কোনটা কোনটা আমরা পারবো কোনটা পারবো না। আচ্ছা, সো এই গেল রিকোয়ারমেন্ট, এইখানে আমাদের রিকোয়ারমেন্টের কাজকর্ম দান। সো ফাইনালি যখনই আমরা একটা এরকম রিকোয়ারমেন্টের একটা ফিল্টারিং অবস্থায় নিয়ে আসতে পারি রিকোয়ারমেন্টকে, তখনই আমরা সেটাকে বলি হচ্ছে যে এটা আমাদের ফাইনালি এই জিনিসটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, অ্যাপ্রুভ অবস্থায় আমরা একটা রিকোয়ারমেন্ট পেয়েছি। এই যে রিকোয়ারমেন্টটা ডান হলো, আমরা কিন্তু এইটা নিয়ে আর ঘাটাঘাটি করব না। ওয়াটারফল মডেলে অনেকক্ষণ আমরা এটার পেছনে সময় ব্যয় করেছি, সবার সাথে কথা বলেছি, ডিসকাশন করেছি, মাথা গরম, ঠিক আছে। কিন্তু আমরা এই ওয়াটারফল মডেলে এই যে রিকোয়ারমেন্ট শেষ করলাম, আমাদের কাছে ফাইনাল একটা চার্ট আসলো, উই ওয়ন্ট লুক ব্যাক। বোঝা যায় কি যায় না? আমরা সরাসরি সেখান থেকে কোথায় চলে যাব? ডিজাইনে চলে যাব, আর ফিরে তাকাবো না। কোথায় ফিরে তাকাবো না? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আর ফিরে তাকাবো না। তো এখন
প্রশ্ন আসতে পারে, স্যার এখন যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায়, কাস্টমার যদি আবার এসে বলে যে না না ভুল করেছিলাম, আমি এটা চাইনি ওটা চেয়েছি, তাহলে সেটা আমরা কিভাবে এখানে অ্যাডাপ্ট করব? হাউ টু ডু ইট? এনি আইডিয়া? কাস্টমার বলতে পারে না ভাই বয়স হয়েছে, মনে ছিল না, এখন আবার ইয়া করলাম, বলতে পারে না নাকি? তো এটাকে অ্যাডাপ্ট করবো কিভাবে? স্যার আবার গ্রুপের সাথে মিটিং করব? না, ওয়াটারফল ডাজন্ট সাপোর্ট ইট। ওয়াটারফল বলে যে আপনার যা যা দরকার রিকোয়ারমেন্টেই বলতে হবে, আমরা মাঝপথে কোনো কিছু চেঞ্জ করব না। দিস ইজ আওয়ার স্ট্রাকচার। বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? ওকে, সো এই জন্য ওয়াটারফল মডেলে কিছু বেনিফিট আছে, কিছু প্রবলেমও আছে, প্রস কনস দুটোই আছে। সো এটা আমরা আস্তে আস্তে দেখবো। সো রিকোয়ারমেন্ট, ওয়ান্স উই আর ডান উইথ দ্য রিকোয়ারমেন্ট উই ওয়ন্ট লুক ব্যাক। ঠিক আছে, আমরা এবার সামনে আগাই, দেখি যে কি অবস্থা। তো এবার দেখো এখানে, আচ্ছা তার আগে আমরা কি কি জিনিসপত্র রিকোয়ারমেন্টে করেছিলাম? অ্যাড্রেস দ্য প্রবলেমটা অ্যাড্রেস করেছিলাম, কি চাচ্ছে। আইডেন্টিফাই দ্য ফিজিবল অ্যান্ড নন ফিজিবল রিকোয়ারমেন্ট, কোনগুলা ফিজিবল, কোনগুলা ফিজিবল না। ঠিক আছে, আইডেন্টিফাই হাউ দ্য সফটওয়্যার উইল মিট দ্য কাস্টমার রিকোয়ারমেন্টস, এগুলো আমরা কথা বলে দিয়েছি। রিকোয়ারমেন্টের সময়ই আমরা একটু একটু করে বলেছি যে কোন রিকোয়ারমেন্ট গুলা কাস্টমারকে স্যাটিসফাই করবে, একটা কথা বলেছিলাম যে কোন রিকোয়ারমেন্ট কাস্টমারকে স্যাটিসফাই করবে, কোনগুলা করবে না। ঠিক আছে, আচ্ছা তো অ্যাপ্রুভ এই গেল। এবার আমরা আসি ডিজাইনে। এখন ডিজাইনে যখন আসলাম, ডিজাইনে এসে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়েটস দ্য লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিজাইন অফ দ্য সফটওয়্যার প্রজেক্ট। তার মানে হচ্ছে আমরা এখানে ডিজাইন করা শুরু করব। ডিজাইনটা কার সাথে রিলেটেড? এই যে ডিজাইন করছি, কোত্থেকে ডিজাইনটা করব? এনি আইডিয়া? এনি আইডিয়া? হাই হাই, ডিজাইনটা কিসের বেসিসে করব? স্যার আমরা যে আগে করছিলাম আগে কি ডায়াগ্রাম করছিলাম? যেভাবে করছিলাম, রিকোয়ারমেন্টের উপর বেস করে একটার সাথে আরেকটা রিলেশনশিপ বিল্ড করে তারপরে করছিলাম। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স বেসড অন দ্য রিকোয়ারমেন্ট, আমরা যে রিকোয়ারমেন্ট কালেক্ট করেছি সেই রিকোয়ারমেন্টটাকে আমরা এখন ডিজাইনিং করতে বসে যাব। আমি সবাইকে বলবো যে এই আপনি এখন একটা কাজ করেন, আপনি রিকোয়ারমেন্টের উপর বেস করে ডেটাবেজের ডিজাইনটা করেন। ঠিক আছে, আপনি এখন ক্লাস ডায়াগ্রাম, তারপরে কি ডায়াগ্রাম, কি ডায়াগ্রাম আছে, ইউজ কেস ডায়াগ্রাম, এগুলো আছে না? এগুলো কি আমরা ডিজাইন করি না? তোমরা এগুলো আগে শুনে এসছো কিন্তু, যদি তোমরা 370 করে থাকো, ডেটাবেস করে থাকো নাকি, রাইট? ইআর ডায়াগ্রাম, জি স্যার ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, তারপরে সার্ভার ডিজাইন, এই সব ডিজাইনের দিকে আমরা এখন ছুটবো। আমরা এখন বসে বসে ডিজাইন করবো যে এই সফটওয়্যারটার জন্য সার্ভারটা কেমন হতে হবে, এই সফটওয়্যারের জন্য ডিভাইসটা কেমন হতে হবে, এই সফটওয়্যারের জন্য আমাদের লজিক্যাল যেসব ডায়াগ্রাম, আমার ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, এগুলো কেমন হতে হবে, সুন্দর মতো সবাই বসে এখন ডিজাইনিং এ আমি মনোনিবেশ করব। এখন ডিজাইন যখন ফাইনালাইজড হবে এগেন, তখন আমরা সেটাকে অ্যাপ্রুভ করতে পারবো। কিন্তু ডিজাইন যখন আমরা করছি তখন কিন্তু আমরা কোনোভাবেই রিকোয়ারমেন্ট চেঞ্জ করব না, মানে আগে যে রিকোয়ারমেন্ট গুলো পেয়েছি সেগুলোর উপরেই নতুন কোনো রিকোয়ারমেন্ট অ্যাড হতে পারবে না। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, তো এই গেল ডিজাইন। এখন আমার যখন রিকোয়ারমেন্টও ডান, ডিজাইনও ডান, তারপরের স্টেপ কি হওয়া উচিত? আমার এখন কোডে চলে যাওয়া উচিত, কারণ সবই তো আছে, তা আমি বসে থাকবো কেন, রাইট? আচ্ছা, তো এখন দেখি কোডিং এ কি হয়। ইউ নিড টু বিল্ড ইট ফার্স্ট। আমাকে এটা করতে হবে, আমাকে ডিজাইনের উপর ভিত্তি করে, রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে কোড করতে হবে। এই জায়গাটাই হচ্ছে মানে মোটামুটি একটা একটু প্রবলেমেটিক জায়গা বলে মনে হয় আর কি। আচ্ছা, সো কোডিং ক্যানট স্টার্ট আনটিল ডিজাইন ইজ ফিক্সড প্রপারলি। এখন মনে করো তুমি একটা বাড়ি বানাচ্ছ, তোমার কাছে যদি বাড়ির ডিজাইন না থাকে, কোত্থেকে শুরু করবা, কোথায় কোনটা বসাবা, তুমি কি বুঝবা? আমরা যদি বুঝবো না কিন্তু। ঠিক আছে, এই জন্য ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, আগে ডিজাইন তারপরে কোডিং। আমি একটা জিনিস মাঝে মাঝে খেয়াল করি, অনেককে প্রবলেম যখন দেওয়া হয় ডিজাইন মাথায় করার আগেই কোডিং করতে বসে যায়। এটা কি যায় নাকি যায় না? তোমরা কি অস্বীকার করবে? মানে কোডটা বোঝার আগেই কোডিং এ চলে যায়, এটাকে অস্বীকার করবে তোমরা? না স্যার। কিন্তু কিভাবে করে তারা, আমি জানি না কিভাবে করে। আমি তো আগে কাগজ কলম নিয়ে একটু চিন্তা করি, কিন্তু কিভাবে কোডিং এ ডাইরেক্ট চলে যাওয়া যায় আমি জানি না। সো এই জন্য কোডিং ডিজাইনটা ফিক্স করে, মাথায় ফিক্স করো, খাতায় ফিক্স করো, করে তারপরে করতে হয়। আচ্ছা, তারপর কি স্টার্টস উইথ কনভার্টিং দ্য ডিজাইন ইন অ্যাকচুয়াল রানিং সফটওয়্যার। এখন আমি যখন আমার কাছে ডিজাইন আছে, এটাকে আমি অ্যাকচুয়ালি সফটওয়্যারে কনভার্ট করছি, যেটা হচ্ছে আমি মানে কাজ করবে, এটাকে বলে ইমপ্লিমেন্টেশন যেটা আর কি।
ঠিক আছে। সো এই ডিজাইনটাকে আমি অ্যাকচুয়াল রানিং একটা সফটওয়্যারে নিয়ে যাব যাতে করে মানুষজন এখন ব্যবহার করতে পারে। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস আমাকে বলো, এটা তোমরা অ্যান্সার দিবা, আমি এটা অ্যান্সার দিব না। সেটা হচ্ছে ওরা বলছে দ্য ডিজাইন ইজ স্প্লিট ইনটু ব্লকস। তার মানে ধরো এ বি সি এরকম ছোট ছোট ব্লকে আমি ডিজাইন গুলোকে ভাগ করি, and blocks are converted to code modules one after another. এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ডিজাইনটাকে ছোট ব্লকে ভাগ করে সেগুলোকে একটা একটা ব্লককে কোডে কনভার্ট করছি কেন? পুরো ডিজাইনকে একবারে কোডে কনভার্ট করলে অসুবিধাটা কোথায়? তোমাদের জন্য প্রশ্ন এটা। স্যার তখন যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আমার বের করতে অনেক বেশি ঝামেলা হবে, বাট ব্লক ওয়াইজ কোনো একটা সমস্যা কি সমস্যা? স্যার আমার কোডিং এ ভুল হতে পারে, বা হয়তো আমি যেভাবে ডিজাইন করেছি এটা ঠিকও না হতে পারে। না না, ধরো ডিজাইন ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, এখন আমাকে বলো যে ডিজাইন একদম পারফেক্টলি ফাইন, এখন আমাকে বলো যে ওটাকে স্প্লিট করার চিন্তাটা তুমি তোমার কোডে কেন করবে? তোমার মাথায় কি? স্যার ইজি হওয়ার জন্য পুরাটা একসাথে করাচ্ছে, ভাগ ভাগে করাটা আরো বেশি ইজি হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটা জিনিস অ্যাজ এ হোল যখন আমরা সেটাকে নিয়ে কাজ করব, তার থেকে আমরা যদি পার্ট পার্ট নিয়ে কাজ করি জিনিসটা অনেকটাই ইজিয়ার হয় এবং একই সাথে পারফেক্ট হয়, তাই না? এত বড় একটা জিনিস নিয়ে যখন একসাথে অনেক কাজ করাচ্ছে, ছোট 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 করে যখন চাঙ্ক নিয়ে কাজ করি, জিনিসটা কিন্তু পারফেক্ট হওয়ার চান্সেস বেশি থাকে এবং একই সাথে জিনিসটা মানে সহজ হয়ে যায় অনেকটা। ঠিক আছে, তো এই কারণেই আমরা কোডটাকে এভাবে স্প্লিট করে নিই, ডিজাইনটাকে স্প্লিট করে নিই, ওই ছোট্ট ছোট্ট ব্লকের মাধ্যমে এক একটা ব্লক ধরে ধরে সলভ করি। এটাই হচ্ছে কোডিং। এগেইন যখন কোডিং করছি তখন যদি আমাকে ইউজার এসে বলে ভাই বয়স হয়েছে, রিকোয়ারমেন্টটা একটা ভুল হয়েছে, আমি কিন্তু সেটাকে চেঞ্জ করব না, কারণ আমি যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে যাই আমার ডিজাইনে চেঞ্জ আসবে, ডিজাইন চেঞ্জ করতে গেলে কোডিং এ চেঞ্জ আসবে, প্রচুর ঝামেলা। সো ওয়াটারফল এটা সাপোর্ট করে না, বলে যে যেখানে আছেন সেটাই করেন, আগেরটাতে ফিরে তাকাবেন না। আচ্ছা ওকে, সো এটাও অ্যাপ্রুভড হলো, ফাইন। এখন আমি চলে যাচ্ছি টেস্টিং এ। সো কোডিং করছি ভালো কথা, এখন টেস্টিং এ কি হয় দেখো। টেস্টিং এ মেইনলি যেটা করা হয়, চেক দ্য সফটওয়্যার এগেইনস্ট দ্য রিকোয়ারমেন্টস সেট অ্যাজ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজ। তার মানে ওই যে একদম শুরুতে আমাকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল, তাই না, যে আমার সফটওয়্যারে এই 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 জিনিসগুলো থাকবে। আমি এখন টেস্টিং এ বসলাম, যে ইউজার আমাকে যে লিস্টটা দিয়েছিল, যে লিস্টটা অ্যাপ্রুভ হয়েছিল, সবগুলোকে আমরা এখানে এন্ট্রি করলাম নাকি করলাম না? ঠিক আছে, সবগুলো কি এখানে আছে নাকি নাই? না থাকলে তো ইউজার সফটওয়্যার নেবে না, সে বলবে যে এখানে এখানে আমি এটা চেয়েছি এটা দেন নাই, ওখানে আমি রেজিস্ট্রেশন চেয়েছি আপনি রেজিস্ট্রেশনই দেন নাই, আপনি লগ ইন লগ আউট দিয়ে বসে আছেন রেজিস্ট্রেশনই দেন নাই, তাহলে আমি এই সফটওয়্যার দিয়ে করবোটা কি? ঠিক আছে, তো এই জিনিসগুলো টেস্ট করব। এবং একই সাথে শুধু যে এই জিনিস তাই না, আমার কোডে প্রবলেম থাকতে পারে, আমার মানে আমি যখন এটাকে টেস্ট করছি, আমি যখন সেট আপ করছি সেট আপে ঝামেলা থাকতে পারে। এই সবগুলো ইস্যু আমাকে প্রত্যেকটা ইস্যু টেস্ট 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 করে 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 যেতে হবে। যেমন এখানে ধরো একজন একজন ব্যক্তি একটা জিনিস টেস্ট করে দেখলো যে ইট ওয়ার্কস পারফেক্টলি, হয়তো তার জন্য একটা ছোট্ট অংশ পারফেক্টলি কাজ করেছে, কিন্তু আবার এখানে একটা ছোট্ট বালক সে বলছে দ্যাট ডাজ নট ওয়ার্ক, তার মানে তার জন্য একটা অংশ কাজ করে নাই। তো এইভাবে মিলেমিশে আমরা বাগ ফাইন্ডিং করব। কিন্তু এখানে কিছু কাহিনী আছে, কাহিনীটা কি? আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় এই যে টেস্টিং, এই টেস্টিং আসলে করে কারা? শুধু যে ডেভেলপ করছে সে করে? মানে আমার প্রোগ্রাম যদি আমি নিজেই চেক করি তাহলে কি আসলে কোনো লাভ আছে? না স্যার। তাহলে টেস্টিংটা করে স্যার আদার্স যারা ইঞ্জিনিয়ার আছে তারা করে। তারাও করে। আবার আমরা একটা হতে পারে যে এই যে কাস্টমার, স্মল কাস্টমার বেস, তাদের থেকে হয়তো আমরা 10 জনকে ডাকলাম যে একটু আপনারা দেখবেন, আপনারা আপনারা এটা ইউজ করবেন, আপনাদের জন্যই বানিয়েছি, একটু ইউজ করে দেখবেন আপনারা কেমন ফিল করেন। আমি আমার টিম লিডকেই ডাকলাম, টিম লিডও তখন টেস্টার। ঠিক আছে, যখন টিম লিড টেস্ট করবে সে নিজেও তখন টেস্টার। টিম লিডকে ডাকলাম, কাস্টমার থেকে 10 জনকে নিয়ে আসলাম, আমি অ্যাজ এ ডেভেলপার আমি নিজেও টেস্ট করলাম, যত ভাবে যাদেরকে দিয়ে টেস্ট করানো যায়। ক্লিয়ার কি ক্লিয়ার না? নট অনলি যে শুধু এটা ডেভেলপারই টেস্ট করবে তাই না, বাঞ্চ অফ পিপল। ঠিক আছে, একটা হতে পারে যে একটা কাস্টমারের একটা একটা বাঞ্চ অফ সিলেক্টেড পোর্শন, এরকম একটা হতে পারে। ঠিক আছে, ডেভেলপমেন্ট টিম ইটসেলফ তারাও কিন্তু হতে পারে। ঠিক আছে, সো এইভাবে করে আমরা আসলে টেস্টিংটা করি। অথবা এক্সটার্নাল পিপল, বাইরে থেকে এক্সপার্টও নিয়ে আসলাম, এক্সপার্ট একদম
মনে করো যে এই এই সফটওয়্যার এক্সপার্ট, তাকে এনে বললাম যে আপনি আপনার নলেজ দিয়ে দেখেন কোন কোন জায়গায় আপনি বাগ পান, আমাকে বলেন, আমরা ফিক্স করতেছি সেটা। সো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এটা কিন্তু টেস্টিং ফেজ। ওকে, এখন টেস্টিং ফেজ হলো আমরা কি কি ফেজ করে আসলাম, আমাদের আমাদের যতটুকু মনে পড়ে একদম প্রথমে ছিল রিকোয়ারমেন্ট ফেজ, তারপরে আমরা ডিজাইন করেছি, তারপরে কোডিং করেছি, এখন টেস্টিং করেছি। সবই তো করলাম, আর কিছু বাকি আছে? আসল জিনিসই মনে হয় বাকি আছে নাকি? জি স্যার। হ্যাঁ, আমাদের পেমেন্ট বাকি আছে, তাই না? পেমেন্ট এখনো পাই স্যার নাই তো। পেমেন্টটা পাবো কি ডেপ্লয়মেন্ট। করে? কি বললে? স্যার আরেকটা স্টেজ বাকি ছিল না, ওই ডেপ্লয়মেন্ট লাস্টের যেটা ছিল। এক্স্যাক্টলি, আরো আরো দুইটা স্টেজ, একটা না দুইটা স্টেজ। ডিপ্লয়মেন্ট, আচ্ছা এই যে এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এবার গেলাম ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স। ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স, তাহলে ডিপ্লয়মেন্টটা কি দেখো। তো এখন আমরা এখন সফটওয়্যারটাকে ডিপ্লয় করব, মানে এটাকে এখন আমরা কোথাও না কোথাও স্টোর করব, আমরা বসাবো, ঠিক আছে, এইভাবে করে কাজ করবো। তো কি করছে দেখো, the software goes in production in actual information technology environment, specially goes to user environment। তার মানে হচ্ছে এখন আমরা এই সফটওয়্যারটাকে এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে সবাই সবাই এটাকে ইউজ করবে। যেমন ফেসবুক আমরা সবাই ইউজ করছি, তো ওই যে ফেসবুকের এই পর্যায়টা যেখানে সবাই ইউজ করবে, ধরো একটা একটা মেশিনে সেটাকে রাখলো, এই জিনিসটাই হচ্ছে ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, তো এখানে কি হয়, তো এখন তোমরা কি একটা জিনিস জানো, আচ্ছা আমি কি আমাকে একটা জিনিস বলতে পারবে, একটা সফটওয়্যারের সার্ভার আছে ইউএসএ তে, তো আমি কি সেটা সিঙ্গাপুরেও কি একটা সার্ভার থাকতে পারে? মানে ধরো তাদের সার্ভার ইউএসএ তে আছে, তারা কি সিঙ্গাপুরে একটা সার্ভার এস্টাবলিশ করাতে পারে? কি মনে হয়? অন্য জায়গায় হ্যাঁ স্যার ক্লোন পারে। তৈরি করবে, পারে। সফটওয়্যারের একটা ক্লোন তৈরি করবে, ধরো ধরো এক্স এক্স কোম্পানি, তারা তাদের মানে মেইন যে ফাইলটা অ্যাপ্লিকেশনটা সেটা তাদের সার্ভারে রাখলো, কিন্তু তারা সেটা একটা ক্লোন তৈরি করবে, একটা ক্লোন, একই রকম একটা ক্লোন তৈরি করবে, সেই ক্লোনটা ইউএসএ তে নাই, সিঙ্গাপুরে আছে। এরকম কি হয়? কি মনে হয়? হয়? জি স্যার। আচ্ছা কেন হয়? এটা করলে লাভ কি? এটা করলে লাভ কি? স্যার ওইটাতে ইউজার এক্সপেরিয়েন্স ইমপ্রুভ হবে। কিভাবে? এখানে একটা কোশ্চেন আসে, কিভাবে? আচ্ছা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের সার্ভারে যদি আমি কানেক্ট করতে যাই, সিঙ্গাপুরের সার্ভারে যদি আমি কমিউনিকেট করি, আমার কি মানে সময়টা কম লাগবে নাকি ইউএসএ তে গেলে সময়টা কম লাগবে? স্যার সিঙ্গাপুরে কম লাগবে। সিঙ্গাপুরে গেলে কম লাগবে স্যার। এক্স্যাক্টলি, যেটাকে সহজ ভাষায় বইয়ের ভাষায় বলে ল্যাটেন্সি, নাকি? ল্যাটেন্সি, টাইম লো। কমপ্লেক্সিটিটা স্যার এখানে ইয়ে করতেছে হ্যাঁ বুঝি নাই, কি বলো? স্যার। টাইম টাইম ইফিসিয়েন্সি। এক্স্যাক্টলি, মানে ল্যাটেন্সি কি তোমরা শুনেছো? লো ল্যাটেন্সি, হাই ল্যাটেন্সি। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা তুমি এই যে একটা ভেরি গুড একটা পয়েন্ট আছে, আমাকে বলো তো লো ল্যাটেন্সি ভালো হাই ল্যাটেন্সি ভালো? স্যার লো ল্যাটেন্সি ভালো। লো ল্যাটেন্সি ভালো। লো ল্যাটেন্সি মানে কি? মানে হচ্ছে আমার কোনটা মানে খুব ফাস্ট আমার আদান প্রদান হচ্ছে ডেটা, রাইট? জি স্যার। লাইক স্যার অ্যাক্সেস করতে টাইম কম লাগবে যদি সার্ভারটা আমার কাছ থেকে বেশি ডিসটেন্সে না থাকে আর কি, এমন কিছু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যদি সার্ভারটা আমার থেকে খুব দূরে না থাকে তাহলে আমার কিন্তু কমিউনিকেশন করতে, ডেটা আদান প্রদান করতে সুবিধা হবে। তো এই জন্য ওরা যেটা বলছে দেখো, আমি একটা ধরো লোকেশন এ তে আমার সিস্টেমটাকে রাখলাম, এরপরে আমি যেটা করব স্টেপ বাই স্টেপ ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স পারফর্ম, আমি কিন্তু সেখান থেকে আবার এই যে লোকেশন বি তে সেটাকে কিছু একটা করলাম। ভেতরে তো অনেক ইন্টারনাল কাজ আছে, আমি এত ভেতরে যাচ্ছি না, যেটা বললাম আর কি, যে ধরো লোকেশন এ একটা ইউএসএ তে আছে, লোকেশন বি টাকে ধরলাম সেটা সিঙ্গাপুরে আছে, তো দুই জায়গায় তো আমার ডিপ্লয় করার ব্যাপার স্যাপার আসতেছে। তো এই ধরনের কাহিনীটাই কিন্তু এই ডিপ্লয়মেন্টে হয়। অ্যাকচুয়ালি আমি এটাকে ইমপ্লিমেন্ট করি যাতে ইউজার ব্যবহার করতে পারে এবং ওখান থেকে আমার রেভিনিউ আসবে। এখন একদম আমি ইয়েতে চলে গেলাম, মানে কাস্টমার ওরিয়েন্টেড হয়ে গেলাম। সো এখানে ওরা যেটা বলছে স্টেপ বাই স্টেপ ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স পারফর্ম, এই যে আমি লোকেশন এ তে একটা ডিপ্লয় করলাম, লোকেশন বি তে একটা ডিপ্লয় করলাম, সি তে, এগুলো বিভিন্ন ধরনের কান্ট্রি হতে পারে। তো এই যে ডিপ্লয় করে করে আস্তে আস্তে গেলাম। এখন ওরা যেটা বলছে ইফ এনিথিং গোজ রং হিয়ার উইল বি মেনটেইনড এন্ড রিজলভ বাই দ্য টিম। এখন যদি লোকেশন এ তে কোনো প্রবলেম হয় সেটার মেনটেন করা হবে, বি তে কোনো প্রবলেম হয় সেখানে মেনটেনেন্স লাগবে, সি তে যদি করা হয় সেখানে মেনটেনেন্স লাগবে। আমরা একটা সফটওয়্যারকে যখন লাইভ করি এরপর তো মেনটেনেন্সের উপরেই থাকতে হয়,
কারণ কখন ডাউন হয়, কখন কোন ধরনের হিট হয়, কখন কোন ধরনের প্রবলেম আসে, এটা তো আর বলা যায় না, রাইট নাকি? জি স্যার। যে কোনো সময় নাম্বার অফ এরর্স অর প্রবলেমস অ্যারাইজ হতেই পারে, এই জন্যই বলে নাম্বার অফ এরর্স অর প্রবলেমস মে অ্যারাইজ হিয়ার, ঠিক আছে, এটা বলা হয় আর কি। আচ্ছা, সো এইটা তোমরা আরো ডিটেলসে হয়তো মানে বাক্সে তোমরা একটু হয়তো ডিটেলসে দেখতে পারো, বাট মেইন কনসেপ্ট এটাই। তো এখন এই আমরা যখন এগুলাকে ঠিকঠাক করি, আমরা যখন এটাকে মেনটেন করি, রিজলভ করি, তখন এখানে আমরা ডেটাও কালেক্ট করি, মানে কেন প্রবলেম গুলো হচ্ছে, কোন কারণে হচ্ছে, ফিডব্যাক মে অলসো বি কালেক্টেড। সো এই ফিডব্যাক গুলোও কিন্তু আমরা কালেক্ট করে থাকি। বাট এই স্টেজটাতে মেইনলি ডিপ্লয়মেন্ট এন্ড মেনটেনেন্স যে স্টেজ, সেই স্টেজটাতে যেটা হয় যে আমরা কমার্শিয়ালি সবকিছুকে লাইভ করে দিই, ডিপ্লয় করি এবং আস্তে আস্তে মেনটেনও করতে থাকি। ডিপ্লয় করি, প্রবলেম হলে মেনটেন করি, আবার ডিপ্লয় করি, প্রবলেম হলে মেনটেন করি। তো এই যে স্টেপ, এই স্টেপই হচ্ছে ওয়াটারফল মডেলের স্টেপ। কিন্তু ওয়াটারফল মডেলের স্টেপ গুলোর মধ্যে একটা বড় কাজ হচ্ছে ওয়াটারফলের একদম বার্ডস আই ভিউ থেকে যদি আমরা দেখি, যখন আমরা যেটার কাজ করব সেইটার কাজে আমাকে আগাতে হবে, পেছনে ফেরা যাবে না। যেমন আমি ডিপ্লয়মেন্ট করছিলাম, আমার ডিপ্লয়মেন্ট শেষ করে মেনটেনেন্স আসতে হবে, আমি মেনটেনেন্স থাকা অবস্থায় ডিপ্লয়মেন্ট করব এরকম না, ঠিক আছে? ডিপ্লয় করব তারপরে মেনটেনেন্সে আসবো, টেস্টিং শেষ করব তারপর ডিপ্লয়মেন্টে আসবো, ডিপ্লয়মেন্ট শেষ করব তেমনি মেনটেনেন্সে আসবো। এখন মনে করো তুমি ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছো, ঝর্ণা থেকে উপর থেকে নিচে পানি পড়ছে, এখন তুমি বালতি দিয়ে নিচের পানি উপরের দিকে মারলে কোনো লাভ আছে নাকি? একটু একটু উপরেও পানি যাক না স্যার। কেন? আচ্ছা না, একটু উপরে পানি যাক, পানি খালি নিচে পড়ে যাচ্ছে, একটু উপরে যেতে হবে না? তো এই ব্যাপারটা এটা অনেকটা এরকম। তো ওয়াটারফল মডেল, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? একবার একটু দেখে ফেলি, কোনো কনফিউশন? স্যার ডিপ্লয়মেন্টের পার্টটাতে, স্যার ডিপ্লয়মেন্টের পার্টটাতে আপনি বলেন না ওই যে ডিফারেন্ট সার্ভারে আমাদের যে সফটওয়্যারটা ওইটা স্টোর করে রাখলাম ইউজার ইউজ করার জন্য, তো ওইটা তো মেইনলি লাইক ডাইনামিক সার্ভার সফটওয়্যার যেগুলো ওইগুলোর জন্য দরকার পড়ে, লাইক যখন ইউজার ইনফরমেশন রিট্রিভ করবে ইয়া থেকে। স্ট্যাটিক ওয়েবসাইট ইয়াগুলা যেগুলা স্ট্যাটিক সফটওয়্যার যেগুলা ওইগুলাতে লাইক এমএক্স প্লেয়ারের মতো যেগুলো, ওইগুলো আমি ডাউনলোড করে তারপরে তো ওইটা আমার মোবাইল অথবা কম্পিউটার সিস্টেমের সাথে ডিরেক্টলি কানেক্টেড, ওইখানে তো আমার ইন্টারনেট অথবা ওই যে ইনফরমেশন রিট্রিভের দরকার হয় না, তো তখন তো সার্ভার যে কোনো জায়গাতে থাকলেই প্রবলেম নেই। মানে তখন তখন কি ওই মাল্টিপল সার্ভার গুলো রাখার দরকার আছে যদি আমারটা যদি স্ট্যাটিক ইউজার জন্য থাকে ইয়াটা? এগেন এটা ডিপেন্ড করে কিন্তু তোমার সফটওয়্যারের ডিজাইনের উপর। জি স্যার। এবং তোমার কোম্পানির উপরে। তুমি যদি কোনোভাবে মানে ওইভাবে চিন্তা করো যে আমি মাল্টিপল সার্ভার রাখবো, লোড ব্যালেন্স হবে, লোড বেশি পড়বে না এক সার্ভারের উপর, তাহলে তুমি করতে পারো। জি স্যার। ওকে, বাট এগেইন স্যার এটা তো অনেক সময় করা হয় যে এক একটা কান্ট্রির জন্য এক একটা সার্ভার ইউজ করা হয় এবং অন্যান্য কান্ট্রির জন্য ওগুলো রেস্ট্রিক্টেড করা হয়। যেমন আমরা অনেক সময় ইন্ডিয়ান আর পাকিস্তানের অনেক মুভিজ বা সিরিজ দেখতে পাই না বাংলাদেশের, ওটা আমাদের এখানে রেস্ট্রিক্টেড করা। এটার জন্য কি সার্ভারটা আলাদা আলাদা করে করা? এটা তো ওভাবে চিন্তা করে বলে মনে হয় না, মানে এটা তো রেস্ট্রিক্ট আমাদের এখানে করেছে, রাইট? এটা তো রেস্ট্রিক্ট মনে হয়, মানে এটা তো মানে জিনিসটা হচ্ছে এইটা একটা সিম্পল কনসেপ্ট কি, আমি যদি আমার সার্ভারের ক্লোন তৈরি করি, মনে করো আমি যদি আমার সার্ভারের ক্লোন তৈরি করে 2-3টা জায়গায় রাখি, আমার মেইন সার্ভারের উপর প্রেসার কমে কি কমে না? এইটা ছিল মেইন কনসেপ্ট আর কি, যে আমার যাতে লোড ব্যালেন্সিং হয়, যাতে একই সার্ভারের উপর বারে বারে হিট না পড়ে। বুঝা যাচ্ছে কথাটা? জি স্যার। এখন অনেকের অনেক প্রশ্ন আসতে পারে যে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে কিনা, বা ও যেমন বললো যে ডাইনামিক সিস্টেম হলে কেমন হবে, স্ট্যাটিক সিস্টেম হলে কেমন হবে, এগুলা কিন্তু এক একটার জন্য এক এক ধরনের মানে এক্সপ্লেনেশন আছে আর কি। সো আমি ওই দিকে আর যাচ্ছি না, কারণ ওইদিকে গেলে পরে মানে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। ওখানে আবার কিছু নেটওয়ার্কিং এর ইস্যুও চলে আসে। হ্যাঁ, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে থাকে না, ওটা নেটওয়ার্কিং এ চলে যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার। ওকে, সো মেইন কনসেপ্ট যেটা ছিল, মেইন জিনিসটা সেটা হচ্ছে একটা ছিল লেটেন্সি। আমি যদি সার্ভারটা ইউএসএ তে আমার সার্ভারে হিট না করে সিঙ্গাপুরের সার্ভারে কোনোভাবে হিট করানো যায় আমার দরকারি ডেটা নেওয়ার জন্য, তাহলে আমার লেটেন্সিটা লো লেটেন্সি হয়।
সময় কম লাগে, আর একটা ছিল লোড ব্যালেন্সিং। লোকেশন এ তে সব ব্যালেন্স না পড়ে, লোকেশন এ তে সবাই হিট না করে, কারণ লোকেশন এ তখন একদম জ্যাম হয়ে যাবে, না হয়ে যাতে বি সি ডি এগুলোতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এইটা ছিল আমাদের মেইন কনসেপ্ট। আপাতত এইটুকু আমাদের মনে হয় জানলে ভালো, নাকি 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 জি স্যার। তো ওগুলোও আছে, তোমরা যেগুলো বললা সেই ইস্যুগুলোও আছে, যেমন রেস্ট্রিকশন করা আছে, ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, এগুলোও আছে, বাট ওগুলা অন্য দিকের আর কি, ওগুলো একটু নেটওয়ার্কিং এ চলে যাচ্ছে, আবার কিছু অন্য ইস্যুও আছে। তো লাগলে পরে আমরা ওগুলো একদিন আলোচনা করবো, সমস্যা নেই। আজকে আমরা একটু নিচে যাই, যে এখন ওয়াটারফল মডেল যে আমরা চুজ করছি, কেন করছি? ঠিক আছে, একটা রিজন তো থাকবে, আননেসেসারি কেন। প্রথম কথা, আমরা একটা কথা বলেছিলাম কি, কাস্টমার তাদের রিকোয়ারমেন্ট নিয়ে জানে, তারা ভালো মতো জানে যে তারা কি চায়, এই জন্য রিকোয়ারমেন্টস আর ওয়েল নোন। এই পয়েন্টটা থাকলে আমি এখানে ওয়াটারফল অ্যাপ্লাই করব। তারপর কি, স্মল স্কেল অ্যান্ড শর্ট টার্ম প্রজেক্ট, প্রজেক্টের ডিউরেশনটা ছোট হতে হবে এবং অল্প সময়ের প্রজেক্টের জন্য আমরা এটাকে ব্যবহার করব, বাড়তি বেশি বড় সময়ের জন্য না, ছোট ছোট প্রজেক্টের জন্য ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা তারপর কি, রিসোর্সেস আর অ্যাভেলেবল অ্যান্ড ট্রেন। এখন এখানে রিসোর্সেস বলতে কিন্তু তোমরা হয়তো শুধু মনে করতে পারো আমাদেরকে মনে হয় হার্ডওয়্যারের কথা বলছে, শুধু কিন্তু হার্ডওয়্যার না, এখানে যে ডেভেলপার তাকেও আমরা একটা রিসোর্স ধরতে পারি। আমরা ধরতে পারি যে সেও ট্রেন, সেও এক্সপার্ট। ঠিক আছে, তারপর আরো রিসোর্স তো আছে, টুলস আছে, কোন ধরনের আইডি আমরা ব্যবহার করছি এগুলো আছে, তো এগুলোর কথা বলা হচ্ছে যে এই রিসোর্স গুলো অ্যাভেলেবেল থাকতে হবে এবং এইগুলো খুব ভালো মতো ট্রেন্ড অবস্থায় থাকতে হবে, যেন তেন হলে হবে না। তারপর আর কি, টেকনোলজিক্যাল টুলস রিকোয়ার্ড আর নট ডাইনামিক ইনস্টিড অফ স্টেবল। তার মানে হচ্ছে আমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ফর এক্সাম্পল আমি আজকে চিন্তা করলাম যে আমি পাইথন দিয়ে পুরো জিনিসটা করব, আমার ওয়েবসাইটটা পাইথন দিয়ে করব, বা আমার ওয়েবসাইটটা আমি পিএইচপি বেসড করব, তো আমাকে ফিক্স থাকতে হবে, বা জাভা বেসড করব, তো আমাকে ফিক্স থাকতে হবে যে এই একটা ল্যাঙ্গুয়েজ যেটা শুরুতে ফিক্স করেছি সেটাই যাতে থাকে। আমি রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের সময় চিন্তা করলাম যে এটা পাইথন দিয়ে করব, ডিজাইনের সময় চিন্তা করলাম যে এটা পাইথনে হবে না, জাভায় হবে, কোডে গিয়ে আমি এখানে পিএইচপি ইউজ করছি। এই রকম যাতে ডাইনামিক ব্যাপার না হয়, স্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, অথবা ডেটাবেস, ডেটাবেস কোন ধরনের ডেটাবেস ইউজ করব, একদম শুরু থেকে ফিক্স হয়ে আসতে হবে, বারে বারে চেঞ্জ হবে, বারে বারে চেঞ্জ হবে, এই ধরনের জিনিসগুলো যাতে না হয়। তো এই চারটা পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে, এবং মনে রাখা খুব সহজ। ওয়াটারফল মানেই রিকোয়ারমেন্ট ফিক্স, ওয়াটারফল মানেই ছোট প্রজেক্ট, ওয়াটারফল মানেই রিসোর্স অ্যাভেলেবেল, সেটা ডেভেলপার হোক যাই হোক, ওয়াটারফল মানেই ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো সব স্ট্রিক্ট, এগুলো একবার যেটা ডিসাইড করেছি সেটাই। আর ওয়াটারফল সবচেয়ে বড় কথা হচ্ছে, ওয়াটারফল মানেই হচ্ছে স্ট্রিক্ট, সে কোনো ছাড় দেয় না, উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে উঠতে দেয় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা, তো এখন এত কিছু যে বললাম, তো আমরা ওয়াটারফল নিয়ে অনেক খারাপ কথা বলেছি, ওয়াটারফল নিয়ে কিছু ভালো কথাও বলেছি। তো ও আমাদেরকে বলছে যে একদম এখন পুঙ্খানুপুঙ্খানু ভাবে ভালো কথাও বলেন, খারাপ কথাও বলেন। তো ভালো কথা কি কি, লাইক ডিসলাইক দুটোই দিয়েছে। আচ্ছা, তো ভালো কথা কি কি, সিম্পল টু ইজি অ্যান্ড ইউজ অ্যান্ড ইজি। দেখো ওয়াটারফল কিন্তু একদম স্ট্রেইট, একদম সোজা লম্বা। রাস্তা যদি সোজা হয় তোমাদের ভালো লাগে না খারাপ লাগে? আঁকা বাঁকা রাস্তা থেকে একদম সোজা রাস্তা ঘুরতে যাচ্ছে, স্যার ভালো লাগে। এটা ভালো লাগে, ঠিক আছে, তার মানে এটা একটা ভালো জিনিস, একদম স্ট্রেট, কোনো আঁকা বাঁকা আশেপাশে নাই, একদম স্ট্রেট যাবে, সিম্পল টু ইজি অ্যান্ড ইউজ অ্যান্ড ইজি। আচ্ছা, স্টেজেস গো ওয়ান বাই ওয়ান, সো সাডেন চেঞ্জেস ক্যান নট ক্রিয়েট কনফিউশনস। তোমরা শান্তি মতো ঠান্ডা মাথায় একটার পর একটা স্টেজ করে যাবা, হঠাৎ করে তোমার কাছে এসে কেউ বলবে না যে আমার এই রিকোয়ারমেন্টটা চেঞ্জ করেন, অমুক রিকোয়ারমেন্ট ভুল করে ফেলছি, এটা ভুলে গিয়েছি, এরকম ইন্টারাপশন, দেয়ার আর নো ইন্টারাপশনস। ঠিক আছে, সো দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট, কারণ ইন্টারাপশন হলে পরে তো এটা প্রবলেম, মানে হাউ ডু ইউ ডেভেলপ দিস থিংস, রাইট? আচ্ছা, এনি চেঞ্জেস ইজ ডান অনলি ইন ডেভেলপমেন্ট স্টেজ, সো নো নিড টু গো ব্যাক অ্যান্ড চেঞ্জ এভরিথিং। এখন মনে করো যে ধরো তুমি রিকোয়ারমেন্ট ফিক্স করেছো, ডিজাইন ফিক্স করেছো, এখন তুমি কোডিং করছো। এখন কোডিং এ ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কোডিং করছো, কোডিং এ কিছু একটা ভুল হয়েছে, ঠিক আছে, কোডিং এ ধরো তুমি অনেকখানি আগিয়েছো, কিছু একটা ভুল হয়েছে, বাট তুমি তো কোডিং ফেজেই আছো, রাইট? তো তুমি ওখানে চেঞ্জ করো, তো কোডিং ফেজে চেঞ্জ করো, তোমার তো আবার রিকোয়ারমেন্টে গিয়ে বা ডিজাইনে গিয়ে চেঞ্জ করার কোনো দরকার নাই। এই লাইনটা প্রথমে বুঝতে হয়তো একটু সমস্যা হয়, আমি তো আরেকবার এখানে ছবি থেকে বলে দিই, জাস্ট একবার আমি উপরে যাই, এই জায়গায় ধরো কোন জায়গায় ছিল ইয়াটা, এখানে
ধরো এই জায়গায় কোডিং ফেজের মধ্যে তুমি আছো, এখন কোডিং ফেজে তুমি এক কোড করার পর দেখলা কোডে কিছু এরর আছে এবং কোডটা তোমার মনের মতো হয় নাই বা এফিশিয়েন্ট হয় নাই। তো সেটাকে যদি তুমি চেঞ্জ করতে যাও তোমাকে কোথায় থাকতে হবে? কোডিং এ থাকতে হবে নাকি আবার ডিজাইনে যেতে হবে? কোথায় থাকতে হবে? স্যার কোডিং এ থাকলেই তো হবে। কোডিং এ থাকলেই তো হয়। আমার তো রিকোয়ারমেন্ট থেকে রিকোয়ারমেন্ট, নতুন রিকোয়ারমেন্ট নেওয়ারও কিছু নাই, ডিজাইনে চেঞ্জ করারও কিছু নাই। তো এটাও একটা সুবিধা, কারণ আমি কোডিং এ জাস্ট কোডিং এ চেঞ্জ করবো, আর কোথাও আমার চেঞ্জের দরকার নাই। ঠিক আছে, এর ভেতরে থেকে এর ভেতরে চেঞ্জ করবো। তো এই কথাটা এখানে বলা হয়েছে। এটা একটু হয়তো প্রথম দিকে একটু একটু মানে অন্যটা বুঝে অনেকে, যেমন এনি চেঞ্জেস ইজ ডান অনলি ইন ডেভেলপমেন্ট স্টেজ, যেটা আসলে কোডিং স্টেজ। সো নো নিড টু গেট ব্যাক এন্ড চেঞ্জ এভরিথিং। সো এই তিনটা হচ্ছে এখানে অ্যাডভান্টেজ। ঠিক আছে, অ্যাডভান্টেজ একদম স্ট্রেট ফরওয়ার্ড, মাঝখানে কোনো ইন্টারাপশন নাই। আর কোডিং এর মধ্যে তুমি তোমার যতবার লাগতেছে তুমি ওই অনুযায়ী চেঞ্জ করবা, আগে পিছে তাকানো দরকার নাই। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে while completing a stage it freezes all the subsequent stage। আচ্ছা, সাবসিকুয়েন্ট মানে কি? আগেরটা পরেরটা কোনটা, মাঝেরটা কোনটা? কোনটা স্যার আগেরটা। আগেরটা। আচ্ছা, নরমালি যেটা হয় যে সে আগেরটাই তো ফ্রিজ করে, রাইট? আগেরটাকে সে ফ্রিজ করে। সো আমরা যখন একটা স্টেজ কমপ্লিট করছি আগেরটাকে ফ্রিজ করে দিচ্ছি, এটাকে তারা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফেলে দিয়েছে। কেন এটা ডিসঅ্যাডভান্টেজ কেন হবে? এটা ভালো না অ্যাডভান্টেজ? না, একদিক দিয়ে ভালো না। কেন ভালো না? এই যে ইউজার তো এখন দেখো, ইউজার তো অলওয়েজ যে একদম মাথায় সব কিছু নিয়ে বসে থাকবে তা তো না। সে তো পয়সা দিচ্ছে, পয়সা দিয়ে এখন সে যদি আমার কাছে এইটুকুই এক্সপেক্ট করতে না পারে যে তার রিকোয়ারমেন্ট একটা নতুন আসলে আমি সেটা করলাম না, তাহলে কি এটা কি ভালো না খারাপ? মানে এই আমরা যদি মানে অন্যভাবে চিন্তা করি, কোম্পানির দিক থেকে চিন্তা করি, ধরো তোমরা 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 ইউজার, তোমরা এক টাকা দিয়ে আমার কাছে কিছু একটা বানাবা, আমি যদি বলি যে না আপনি আগে কনফার্ম হয়ে আসেন, আপনার রিকোয়ারমেন্ট এইটা হইতে হবে নাহলে হবে না, এটা কেমন একটু রুট শোনায় না জি নাকি? স্যার। এই হচ্ছে প্রবলেম। আমরা যেহেতু আগের গুলোকে ফ্রিজ করে দিই, আমরা ইউজারকে আর সুযোগই দেই না যে সে আর কথা বলতে পারবে। এটা একটা প্রবলেম। তো আজকালকার দিনে এগুলো হয় না আর কি, মানে ওয়াটারফল মডেলটা এই জন্য আজকালকার দিনে একটু আমরা একটু ইয়ে করি আর কি। আচ্ছা, সো নো ওয়ে টু ভেরিফাই দ্য ডিজাইন। এগেইন রিকোয়ারমেন্ট যদি ভুল হয়, ইউজার যদি সে যদি বলে যে আমি রেজিস্ট্রেশনটা বাম সাইডে চেয়েছিলাম, তো আমি বাম সাইড অনুযায়ী ডিজাইন করে ফেলেছি, এখন সে যদি এসে বলে যে বাম সাইডটা না ভাল লাগছে না, পরে বাসায় গিয়ে চিন্তা করলাম এটা ডান সাইডে দিলে ভালো, ওই ওই ইস্যুটা এখানে আর রেজ করতে পারবে না। নো ওয়ে টু ভেরিফাই দ্য ডিজাইন, এটাকে করা যায় না। আচ্ছা, ওয়ান্স ইন টেস্টিং ফেজ নো মোর ফিচার্স ক্যান বি অ্যাডেড। এইটা পুরা ওয়াটারফলের মধ্যে পুরা জায়গাতেই একই কথা, নো মোর ফিচার্স ক্যান অ্যাডেড, নো মোর থিংস ক্যান বি সেইড, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম কথা বলা হয়েছে। কোড রিইউজ ইজ নট পসিবল। আমরা সাধারণত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি করি, ইনহেরিটেন্স কনসেপ্ট থাকে, আমরা একটা ক্লাসকে আরেকটা জায়গায় ইউজ করি, কল করি, অনেক কিছু করি, কিন্তু এই ওয়াটারফলে একটার কোড আরেকটা ইউজ করা যায় না। ঠিক আছে, এক জায়গায় একটা কোডকে আমরা চাইলেই পরে অন্য জায়গায় গিয়ে সেটাকে রিইউজ করতে পারবো না। এই লাইনটা তোমরা একটু ঘাটাঘাটি করলে দেখবা প্রচুর এক্সাম্পল আছে কেন পারি না, একটা কোডকে কেন রিউজ করা যায় না। যেহেতু ওয়াটারফল, এটা শুনেই বোঝা যাচ্ছে যে এক স্টেপের জিনিস আরেক স্টেপে ইউজ করা যায় না। এই মানে এই আইডিয়া থেকে তোমরা একটু খাটাখাটি করলে লাস্টের লাইনটা নিয়ে অনেক জিনিসপত্র পাবে। সো আমরা এখন তোমাদেরকে একটা এক্সাম, ছোটখাটো এক্সাম নিব উইদাউট মার্কস, যেহেতু পাইছি তোমাদের। এখন এখন আমাকে বলো, এই যে এক্সাম্পল কেস 1 এটা পড়ে তোমার কি মনে হচ্ছে কোন মডেল যাবে? একটু পড়ি আমরা। One of your uncle requested you to develop an accounting calculator for his local shop. Your startup company wants to develop an accounting calculator for super shops. দুটো দেওয়া আছে, 1 আর 2, একটা লোকাল শপ একটা সুপার শপ, তুমি ওয়াটারফল কোনটা ইউজ করবা? স্যার লোকাল শপ। স্যার লোকাল Reason? শপে। ওয়ান Reason? স্যার। কেন ইউজ করবা লোকাল শপ? কজ স্যার এইটার যে রিকোয়ারমেন্ট গুলো সেটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুব কম আর কি, নেই বললেই চলে। যেহেতু আচ্ছা, সেকেন্ডটা স্টার্টআপ, সেহেতু স্যার ওটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি হিউজ আর কি, নতুন আইটেম অ্যাড হতে পারে বা
এক্সেলেন্ট। আরেকটা? আর স্যার ওই যে যে আমার যে ইউজার বেসটা স্যার ফার্স্ট এর ক্ষেত্রে একটু ছোট আর কি, স্মল, ছোট, আর সেকেন্ড এক্স্যাক্টলি। এর ক্ষেত্রে বড় স্যার। লার্জ, এক্স্যাক্টলি, ভেরি গুড, আমার কাছেও তাই মনে হচ্ছে। সো 1 নম্বরে আমরা ওয়াটারফলকে চুজ করতে পারি, 2 নম্বরে আমরা ওয়াটারফল না চুজ করাটা ভালো, যেহেতু লার্জ কাস্টমার। এবং লার্জ কাস্টমার মানে কি, সবাই শিওর না সবার সম্পর্কে, সবাই বড় মানুষ যত বেশি প্রবলেম তত বেশি হচ্ছে, রাইট? সো 1 নাম্বারটা পারফেক্টলি ফিট হচ্ছে। তো ক্লিয়ার কি ক্লিয়ার না? স্যার ক্লিয়ার তাহলে কি ক্লিয়ার? সেকেন্ড কেসে কোনটা ইউজ করা এফিশিয়েন্ট স্যার? এইটাই আমরা আস্তে আস্তে দেখবো। আমরা মাত্র একটা মডেল পড়েছি এখানে, ঠিক আছে? একটা মডেল, আচ্ছা, আমরা কিন্তু ওয়াটারফল পড়েছি, আরো মডেল আছে। তো এগুলোই আমরা আস্তে আস্তে দেখবো। ওকে স্যার। এখন দেখার বিষয় হচ্ছে তোমরা কি টায়ার্ড হয়ে গিয়েছো নাকি, না হলে আমি আরেকটা মডেল পড়াবো। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, sure, sure. স্যার যদি স্যার আমি টেস্টিং ফেজে গিয়ে একটা স্যার বাগ পেলাম সাপোজ স্যার, তো ওইটা ফিক্স করার জন্য কি আমাদের আবার কোডিং ফেজে যেতে হচ্ছে না স্যার? তাহলে স্যার তাহলে কি আমরা ব্যাক করলাম না আবার ফেজগুলোতে? টেস্টিং ফেজে বাগ বলতে মানে কোডিং এর বাগ? হ্যাঁ স্যার, হয়তো বা টেস্টের একটা যেই আমার প্রোগ্রামটা সেটা টেস্ট করলো, টেস্ট করার পরে সামথিং একটা এক্সেপশন আর বাগ পেলো, দেন ওইটা কি ফিক্স করার জন্য আমার আবার কোডিং লেভেলে যাওয়া প্রয়োজন না? উম, সেটা সেটা মানে এখানে এখানে ব্যাপারটা কি, হ্যাঁ সেটা প্রয়োজন, তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে। বাট ওয়াটারফলে যেটা হয় যে, আমি তোমাকে একটু বলি, আমরা যে বলছি যে আমরা এখান থেকে এখানে নামবো, এখান থেকে এখানে নামবো। সো যেটা হতে পারে যে আমরা চাইলে পরে টেস্টিং থেকে কোডিং এ ব্যাক করতে পারি, কিন্তু ডিজাইনে ব্যাক করতে পারবো না। টেস্টিং থেকে কোডিং এ ব্যাক করতে পারি, একটা স্টেপ আগে যেতে পারি, বাট সেটা অনেক ব্যয়বহুল হয়, ঠিক আছে? ব্যয়বহুল। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার যদি আমরা তো ওয়াটারফল কি করছি, একটা ছোট কাস্টমার বেজের জন্য বানাচ্ছি। তো এত ছোট কাস্টমার বেজের মধ্যে যদি কোডিং এর মধ্যে এরর থাকে, সেটা কি ভালো হওয়া উচিত? মানে সেটা কি আসলে মেজর মেজর এরর যদি থাকে, সেটা কি একটা মানে মানে ভালো কিছু, না রাইট? স্যার। না স্যার। না। এখন টেস্টিং এ গিয়ে যদি আমি দেখি যে কোডিং এ প্রবলেম, আমি আবার কোডিং এ গেলাম, আবার কোড করতে বসলাম। এমনিতেই ওয়াটারফল মডেলে আমার পয়সার পরিমাণ কম, এই কারণে কারণ কাস্টমার বেস স্মল, ঠিক আছে? ছোট ছোট প্রজেক্টের জন্য আমরা এটা ব্যবহার করি। তো আমাকে এমনিতেই এইসব প্রজেক্টের টাকার অ্যামাউন্টটা কম। এখন আমি যদি টেস্ট মানে কোডটাকে ভালো মতো না করি, এই জন্যই তো বলে কোডিং এই আমাকে প্রথমে চেক করে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। মানে মেজর জিনিসগুলা কোডিং এ আমাকে চেক করে নিতে হবে। টেস্টিং এ হয়তো কিছু জিনিস ধরা পড়তে পারে, কিন্তু একদম কোডিং এর মেইন ডেটা স্ট্রাকচারেই যদি প্রবলেম ধরা পড়ে, তাহলে আমাকে আবার টেস্টিং থেকে কোডিং এ ফেরত যেতে হবে। আমি কিন্তু ডিজাইনে যেতে পারবো না। আমি আবারও বলি, তোমরা হয়তো মনে করতে পারো আপনি তো বলছেন নিচে নিচে নামবে, এখন আবার উপরে বলতেছেন। তো কোডিং এ আমি যেতে পারবো, কিন্তু এটা আমার জন্য মানে টাইম কস্টিং, মানি কস্টিং হবে। দেখা যাবে যে কোডিং ঠিক করতে করতে আমার 5 দিন বেশি লেগে গেছে। তো 5 দিন তো আমাকে ডেভেলপারকে টাকা দিতে হবে। তো এই জন্যই এগুলোতে সতর্ক থাকতে হয়। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। সো এই জন্য এগুলোতে সতর্ক থাকতে হয় যে এখানে কোডিং এ একটা একটা মেজর প্রবলেম হয়েছে, ডেটা স্ট্রাকচার যেটা চিন্তা করেছে সেটাই ভুল। টেস্টিং এ আসলাম, টেস্টিং এ এসে সেটা ধরা পড়লো, আবার আমাকে কোডিং এ ব্যাক করতে হবে, কিন্তু অনেক এখন প্রবলেম, কারণ আমাকে তখন পুরো কোডটাকে আবার মডিফাই করতে হবে, পুরো কোডটাকে আবার আমাকে নতুন করে বানাতে হতেও পারে, নতুন করে বানাতে হচ্ছে। তো তখন যেটা হয় যে আমার দিনের এগেনস্টে আমার টাকার পরিমাণ বাড়তে থাকে, যেই টাকা কিনা আমি ওয়াটারফল প্রজেক্টে করে আমি পাচ্ছি না। কারণ এখানে বলা আছে একটা জায়গায়, তোমরা যদি দেখো এই জায়গায়, এখানে একটা জায়গায় বলেছে স্মল প্রজেক্টের জন্য, এই যে স্মল স্কেল এন্ড শর্ট টার্ম প্রজেক্ট। শর্ট টার্ম প্রজেক্ট গুলো টাকা পয়সা তো বেশি পাওয়া যায় না। তো এই জন্য আগেই সতর্ক থাকতে হবে, কোডিং করার সময়ই খুব ভালোভাবে কোডিং, যে আমরা জানি যেহেতু যে আমরা এটাকে বারবার চেঞ্জ করতে পারবো না, এই জন্য কোড করার সময় আমাকে খুব সতর্কভাবে ডিসিশন নিতে হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। তো ওয়াটারফলে আসলে অনেকে বলে না আমার লাক্সারি লাইফ নাই, ওয়াটারফলে ওরকম লাক্সারি লাইফ নাই। যেই জায়গায় আছে ওই জায়গাটা ভালোভাবে করতে হবে, যাতে পরে গিয়ে প্রবলেম ফেস না হয়। ওকে। আর কোডে এরর থাকলে এরর নিয়েই আগাতে হবে। মানে ধরো একটা আমি এমন এরর করলাম যেটা আমাকে ব্যাক করার কোনো ওয়ে নেই, আমাকে ওভাবেই আগাতে হবে, ওইটাই আমার সফটওয়্যার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্রবলেম। আচ্ছা, এখন তবে এগুলো ভালো কোয়েশ্চেন, এই জিনিসগুলো কিন্তু কোয়েশ্চেন গুলো খুবই ভালো কোয়েশ্চেন। আমি যদি এটার আরো কোনো সুদিং অ্যান্সার পাই, তাহলে আমি অবশ্যই জানাবো। আরো যদি বেটার কোনো অ্যাট্রাকটিভ অ্যান্সার থাকে, তাহলে আমি এগুলো অবশ্যই জানাবো। আমি এগুলো নোট করে রাখলাম, তোমাদের এগুলো নোট আছে। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা কি টায়ার্ড নাকি আমি আরেকটা লেকচারে যাব, নাকি টায়ার্ড?
এখন আর কেউ কথা বলিবে না। স্যার আজকে একটা মডেল থাক স্যার। আচ্ছা, আজকে একটা মডেল থাক। আচ্ছা, আমি জি একটু স্যার। রেকর্ডিংটা অফ করি। আচ্ছা, একটা কাজ করি তাহলে, স্টপ, রেকর্ডিং অফ করতে হবে, স্টপ রেকর্ডিং। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি একটু